গানের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের পছন্দের একজন সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশিকুজ্জামান বনি। শুভ সকাল, কেমন আছেন? এই তো ভাবনা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। ঈদের আমেজ এই যে আছে এখনো, বাট কিছুটা নেই, বাট আছে। সব মিলিয়ে ঈদকে ঘিরে তো অনেক কাজ হয়েছে। কি কি কাজ হলো, ব্যস্ততা কেমন ছিল, সব মিলিয়ে ঈদ কেমন গেছে? ঈদ তো আমাদের সবার জন্য খুব সুন্দর একটি দিন এবং আনন্দের। আমারও সেম, এবং খুব সুন্দরভাবে কাটিয়েছি ঈদ। পরিবার, বন্ধু বান্ধব সবার সাথে মিলিয়ে আসলে ঈদটা আসলে খুব ভালো গিয়েছে। ব্যস্ততাও তো প্রচুর গেছে। হ্যাঁ, ব্যস্ততা তো গিয়েছেই। স্টেজ শো যেহেতু রমজান মাসে ছিল না, সেহেতু টিভি প্রোগ্রাম, তারপরে তোমার নাটকের কিছু গান, তারপরে নিজের সলো, এগুলো নিয়ে মোটামুটি পুরা মাসটাই ব্যস্ত ছিলাম। আচ্ছা, আরও কিছু কাজের কথা আমরা ডিটেলসে শুনবো। তার আগে যেটা বলতে চাই, রোজাকে ঘিরে রোজার মাসে আপনার দুটো ইসলামিক গান রিলিজ হয়েছে, সেই গানগুলো সম্পর্কে জানতে চাই। এবং এই যে একটু ইউনিক প্যাটার্নের যে গান, ইসলামিক গানগুলো হয়তো বা সকলে করেন না, সেই জায়গা থেকে অনুভূতিটা কেমন? আসলে আমি চেষ্টা করি বিগত 8-9 বছর ধরেই যে আমি প্রত্যেক রমজান মাসেই মানে নিজের একটি মৌলিক ইসলামিক গান রিলিজ করবার। সেটা সূত্র ধরেই আমাদের যে মিউজিক আলফার যে চ্যানেলে, মিউজিক আলফার থেকে দুটো ইসলামিক গজল বের হয়েছে, এবং আমারই নিজেরই সুর করা এবং ইলিয়াস কবিরের লেখা। এবং আমাদের গানগুলা আপনাদের মানে এই সিরিজের সবকটি গানই কিন্তু সাব্বির জামান ভাই আপনার কম্পোজিশনের ক্ষেত্রে এসেছিল। আচ্ছা, আপনাকে পেয়েছি, গান হবে না তা তো হবে না, একটি গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। কোন গানটি শুনছি এবার? আমার খুব প্রিয় একটি গান শোনাই। ওকে। যে শিকারি দেখে না, সে অন্ধ শিকারি জানে না, এক জীবনে ভালোবাসা আসে কি আসে না। পৃথিবীর জেনিও কবু সুখ কবু বেদনা, যে শিকারি দেখে না। চমকে যাওয়া চোখের কোণে অন্য সুরের খেলা, হঠাৎ যেন ভোরের ফুল ফোটে বিকেল বেলা। জীবনের যে নিয়ম বিষয়ের রঙিন সুতোয় নতুন গল্প বোনা, যে শিকারি দেখে না। বাহ, অসাধারণ অসাধারণ। আপনি আপনার জীবনে খুব ভালো ভালো গান দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন, ভালো কাজ করছেন। জীবনে আপনার কাছে আপনার প্রাপ্তির জায়গাটা কতটুকু? আমি এখন পর্যন্ত আমার বেস্টটা এখনো পাইনি। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, এবং আমার নিজের কাছে যখন মনে করবো যে না এটা বেস্টের তো কোনো শেষ নাই, গান করে যাচ্ছি, দর্শকের কাছে ভালো লাগছে। কিন্তু তুমি ভাইরাল শব্দটা বলার আগে আমি তোমাকে বলে দিই, যাতে করে তুমি কোশ্চেনটা না করতে পারো। আসলে ভাইরাল জিনিসটা আসলে ক্ষণস্থায়ী। আমি চাই দীর্ঘস্থায়ীভাবে মানুষের মনে জায়গা করে নিতে। সেই প্রচেষ্টাই করছি। এবং প্রাপ্তি বলতে এই যে বললাম, আসলে আমি আমার নিজের বেস্টটা মনে হয় এখনো দিতে পারিনি, তবে আমি চেষ্টা করছি, দেখা যাক। এটাই মনে হয় একটা শিল্পীর সবচেয়ে বড় গুণ। হয়তোবা ওই জায়গাটা একটু অপূর্ণতা ফিল করে, কিন্তু দর্শকরা কিন্তু তা ফিল করে না। দর্শকরা প্রত্যেকবারই মজার ভালো ভালো গান উপহার পাচ্ছে। আরেকটি বিষয় যে ভাইরালের কথা থেকে যেটা আসে, আমরা কিন্তু দেখি ভাইরাল যেগুলো হয় সেগুলোই কিন্তু টাইম লাইনে কিংবা সার্চিং লিস্টে সবার আগে আসে। সো এই জায়গা থেকে অনেক ভালো গান সেখানে পিছিয়ে পড়ে, এবং স্বাভাবিকভাবে যদি আমরা ইন্টারন্যাশনালি লাস্ট মান্থের বাংলাদেশেরই টপ 5
কন্টেন্ট লিস্টটা তুমি একটু ঘুরে এসে দেখো, তুমি নিজেই মানে হতাশ আমি তো অবাক হবেই, হয়েছি দেখে আমি তুমি নিজেই প্রশ্নটা হতাশ হবে। তুলেছি যে আসলেও এই জন্য আমি এইগুলো নিয়ে আসলে চিন্তা করাই বাদ দিয়ে দিয়েছি। না, চিন্তা আসলে একটু করাটা বাদ দিয়ে কাজে মনোনিবেশ করাটা ভালো, কিন্তু মাঝে মাঝে একটু আলোচনা করতে হয় দর্শকদের জন্য। বিশেষ দর্শকদেরকে তো অনেক কিছু আমাদের জায়গা থেকে বলা পর্দার উচিত। সামনে এবং পর্দার পেছনে অনেক আলোচনাই করি আসলে কি হচ্ছে, আসলে মানে দর্শকরা আসলে কি চায়। দর্শক কিন্তু ভালো ভালো মানে ভালো গানও শুনে, এবং মানে সব আসলে মিক্সচার হয়ে গিয়েছে। এছাড়া যে এই যে বাণিজ্যিক দিক দিয়ে বা আসলে আর্থিক দিক সব দিক দিয়ে কিন্তু ভাইরালের যে একটা কন্টেন্ট তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকের মাঝে কিন্তু আর্নিং সোর্সের একটা ব্যাপার চলে এসেছে, সে চাক বা না চাক, বা এটা মানুষ চাক বা না চাক, সেই জায়গা থেকে যে এই যে আর্থিক দিক দিয়ে বা শুধু ইনকামের সোর্স হিসেবে মানুষ গানটাকে ব্যবহার করছে, গানটাকে ইউটিলাইজ করছে, মিউজিক ভিডিও তৈরি করছে, বিভিন্ন ভাবে তারা রিপ্রেজেন্ট করছে দর্শকদের কাছে, এই ব্যাপারটা আপনার কাছে কি আগামী প্রজন্মের জন্য কিংবা শিল্পী প্রজন্মের জন্য আসলে হুমকি স্বরূপ কিনা? আমি সবসময় পজিটিভ দিকে চিন্তা করি। আসলে তুমি দেখো ভাবনা, তোমার কিন্তু গান জিনিসটা তোমার লাগবেই, তুমি যে কোনো সেক্টরেই করো না কেন। একটা নাটকের তোমার মিউজিক, মানে একটা নাটক দেখতে গেলেও ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমার মিউজিক না হলে কিন্তু সেটা জমে না। ইভেন তুমি অ্যাড বলো, তুমি একটা কন্টেন্ট বানাচ্ছ, ফানি কন্টেন্টই তুমি বানাও, দেখবা কিন্তু পেছনে কিন্তু তোমার গান তোমার লাগছেই। এই জন্য তোমার মিউজিকটা আসলে আমি হুমকি স্বরূপ কোনোভাবেই দেখি না। আসলে মিউজিকটা তো আসলে তোমার মনের কথা বলে। সো হোক না, আসলে দেখা যাক কত দূর গিয়ে গড়ায়। আমরা একটা দুইটা প্যাটার্নে যদি আমরা একটু গানটাকে চিন্তা করি, একটা হচ্ছে যে আমাদের মৌলিক গান প্রচুর হচ্ছে, নতুন নতুন গান হচ্ছে, কিন্তু কেন জানি পুরনো থিমগুলোকে নতুন করে আসলে রিমিক্স করে, নতুন করে আসলে ফিউশন করে আসলে রিপ্রেজেন্ট করছে, যাতে করে পুরনো গানের যে একটা সুর আমাদের কানে ছিল সেটাও কিন্তু একটা কোনো রকম পরিবর্তন হচ্ছে, এবং নতুন গান যে আবার তৈরি হচ্ছে মৌলিক গান, সেটাও একটা ব্যাপার। তো এই যে দুইটো ব্যাপার আসলে মিলিয়ে যেভাবে গানের এখন সেক্টরটা তৈরি হয়ে গেছে, সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? প্রথমে আসি তোমার পুরানো দিনে যেসব গান রিমিক্স করা হচ্ছে, এখন তো তোমার অনেক কপিরাইট ইস্যু চলে আসছে। সো আগে আমরা দেখতাম কি, মানে সব গানেরই তোমার কভার সং করা হতো। এই কপিরাইট ইস্যুর জন্য কিন্তু অনেক গান কভার করা হচ্ছে না, কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে কিন্তু এই গান পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমরা সবাই কাজ করছি। আমরা ইন্ডাস্ট্রির যত শিল্পীরা আছি তাদের কাছে যেন হয়, এবং গানটি যখন মানে পুরানো গান যখন আমরা নতুন করে করছি, দেখা গেল ইম্প্রোভাইজেশন একটু বেশি হয়ে গেল, অথবা একটু গানটিকে ভালো করে করতে গিয়ে অনেক সময় মানে একটু বেশি কানে লাগে। এটা হয়, সবার ক্ষেত্রে যে হয় না সেটা না, কিছু কিছু ক্ষেত্রে হয়। এটা নিয়ে আসলে একটু কাজ করার দরকার আছে। তাছাড়া বাংলাদেশের আমাদের যে মাটির যে গান ফোক, এগুলো তোমার কপিরাইট ফ্রি করে দিয়েছে এখন, মানে অনেক কিছুই এখন ম্যাক্সিমাম তোমার ফোক বেসড হচ্ছে বেশি, কিন্তু ফোক ফিউশনটা হচ্ছে বেশি। কিন্তু আমরা যে পিওর যে ফোকটা, ওই ফিলটা কিন্তু আসলে আমরা হারিয়ে ফেলছি। এবং বর্তমান প্রজন্ম কিন্তু আসলে এই নতুনটাই শুনতে চায় পুরানো গানের থেকে, মানে পুরানো গান গিয়ে শোনার থেকে ওরা চেষ্টা করে যে বর্তমান প্রজন্মে কি এই গানটা করেছে। এবং ইভেন আমি অনেক লাইভ শোতে একদম নতুন যারা আছে, তারা আসলে পুরানো গান না শুনে এই লাস্ট 15-20 বছরে যারা নতুনটা শুনে আসলে তারা স্টেজে ডেলিভারি দিচ্ছে। এই জন্য আসলে যারা কাভার করবে তাদের উচিত মানে একদম মেন সুরটা ঠিক রেখে যেন গানটা আসলে করে। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? আচ্ছা, এবার আমি আমার একটি মৌলিক গান শোনাচ্ছি। রিসেন্ট আমার যে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে, তবে কেন। তোমার আকাশে মেঘ হবে ভাসছি আমি মনে, তোমার আকাশে মেঘ হবে ভাসছি আমি আনমনে, হাওয়া হবে দুলছি দেখো, হাওয়া হবে
দেখো তোমার ওই মনের জানালাতে তবে কেন, তবে কেন আমি দূরে, তবে কেন, তবে কেন তুমি দূরে। অভিমান আর অভিনয় এক গল্পেই লেখা হয়, লুকোচুরি হাসিটা আর চোখে ফুটে রয়। ভুল বুঝে ভুলেও ভাঙনি অভিমান, ছুঁয়েছ আঙুল তবু বিবাদের নেই অবসান। ভীষণ বেগে ডেকেছি যখনই কাছে আসতে ভালোবাসতে সুরে সুরে। তবে কেন, তবে কেন আমি দূরে, তবে কেন, তবে কেন তুমি দূরে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আয়োজনটা একদম পুরো একদম পারফেক্ট হয়ে গেল এই গানের মাধ্যমে। তাই। আচ্ছা, জীবনে কখন প্রথম প্রেমে পড়েছিলেন? গানের প্রেমে পড়েছি তো অনেক ছোটবেলা থেকেই। গানের সাথে যে প্রেমের যে পথ চলাটা, সেটা কতটুকু মনে হয়েছে যে গানের আসার পরে মনে হয়, কারণ আমরা দেখি যে সঙ্গীত শিল্পীদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে বা সাংস্কৃতিক অঙ্গনে অনেক স্ট্রাগল করতে হয়, হয়তো বা অনেকে এটাকে বাই প্রফেশনালি নেন না, অন্য সেক্টরে যুক্ত হয়ে ভালোবাসার জায়গা থেকে এখানে থাকেন। সব মিলিয়ে ডিসিশনটা কেমন ছিল লাইফে? আমার কাছে তো মনে হয় আমি আসলে যেটা চেয়েছি মানে সেটাই আসলে পেয়েছি। এখন অনেকে আসলে এটা অবশ্যই ঠিক, আসলে সঙ্গীতটাকে আসলে প্রফেশন নেওয়া একটা চ্যালেঞ্জিং বিষয়, এবং চ্যালেঞ্জ জিনিসটা কিন্তু লাইফে খুব দরকার। আপনি যদি চ্যালেঞ্জটা উতরে যেতে পারেন তাহলে তো ইউর সাকসেসফুল। আসলে আমি ভালোবেসে আসলে গানটা শুরু করেছি। ছোটোবেলা থেকেই গানকে ভালোবাসতাম। আসলে সঙ্গীত শিল্পী হব প্রফেশনালি এটা আমি কখনো আসলে চিন্তা করিনি। ভালোবাসতাম, গাইতাম স্কুলে, একদম ছোটোবেলা থেকে স্কুলে গাইতাম। তারপরে একটা নতুন কুড়ি নামের একটা প্রোগ্রাম হতো, আমি ওখানেও পার্টিসিপেট করে প্রথম পুরস্কারও পেয়েছি দুটোতে। তারপরে পড়াশোনা নিয়ে তো আমি পুরো একদম আমার MBA পর্যন্ত আমি আসলে পড়াশোনা নিয়ে আসলে ব্যস্ত ছিলাম। ওইভাবে গানটাকে আসলে মানে গানের চর্চা ছিল। তারপর আফটার আমি আমার স্টাডি শেষ করে আসলে গানটি নিয়ে খুব পারফেক্টলি আপনার লাইফের যে গোলগুলো, যে কাজগুলো আপনি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করেছেন, চমৎকার। বরং আপনার সাথে কথা বলে প্রত্যেকবারই ভালো লাগে এবং গান শুনতে চমৎকার ভালো লাগে। আমাদের সময় শেষ, যেতে হবে বাড়ি ফিরে, না হলে আরো কয়েকটা গান শুনতাম। অবশ্যই আমরা আবারও আপনাকে ডাকবো এবং আবার আপনার গান শুনবো। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ঠিক আছে ভাবনা, তুমিও ভালো থাকবা, এবং দর্শকদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের বকবক শোনার জন্য এবং এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ATN বাংলাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনসারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই চোখ রাখবেন ATN বাংলার পর্দায়। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।